শিলিগুড়িতে মন্দির হবে কবে না কবে হবে জায়গা দেখতে বলেছেন এবং সেটা নির্দিষ্টভাবে বলেনি জায়গা দেখতে। প্রথম কথা হচ্ছে হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না এবং হিন্দুদের মন্দিরে হালাল প্রসাদ হয় না। উনি দীঘাতে যে কেলেঙ্কারি কাণ্ডটা করেছেন এই কাণ্ডটা দয়া করে শিলিগুড়িতে করবেন। এখানে সনাতনীরা অত্যন্ত ধর্ম রক্ষার ক্ষেত্রে সচেতন। সনাতনীরা মন্দির তৈরির ক্ষেত্রে নিজেদের নিধি দিয়েই মন্দির তৈরি করতে পারে। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। তো সেটা স্থানীয় জনগণ এবং হিন্দু ভক্তমণ্ডলী হিন্দু ভক্তমণ্ডলীর নিধিতেই হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে, এতে লাভ হবে না। और एसआईआर को लेकर तृणमूल के काफी कुछ लीडर्स ने बहुत कुछ सारे बातें बोले हैं कि रक्तगंगा बहेगा, देख लेंगे किसको ये बहुत ड्यू टू देयर फियर साइकोसिस और सत्ता होने का डर से ये सब अपशब्दों का प्रयोग कर रहा है। तो जो गुंडा का भाषा वो प्रयोग कर रहा है, ये कोई राजनीतिक व्यक्ति का भाषा नहीं हो सकता। और देश की जो संविधान बाबा साहेब आम्बेडकर ने बनाया वहाँ आर्टिकल 324 से 329 ये पूरा आप पढ़ लीजिए। वहाँ इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी, उसको जो मर्जी जो इलेक्शन को साफ सुथरा बनाने के लिए इलेक्टोरल रोल से लेकर मतगणना तक ये पूरा जिम्मेदारी भारत के संविधान इलेक्शन कमीशन को दिया। ये जो चैलेंज कर रहा है ये चैलेंज संविधान को कर रहा है, बाबा साहब को कर रहा है। और एक सवाल है, अभिषेक बनर्जी ने लॉन्च किया है आमी बांग्ला डिजिटल योद्धा बोल के एक प्लेटफॉर्म लॉन्च किया है जहां पे वो यूथ अपील किया है कि बेंगोल प्राइड को प्रोटेक्ट करने के लिए और ट्रूथ अपहोल्ड करने के लिए। ना उनको तो पहले नारी और कन्या सुरक्षा के लिए एक पोर्टल चालू करना चाहिए था। बंगाल का जो हालत है वहाँ बंगाल प्राइड तो खत्म है, लोग कर दिया। रविंद्रनाथ ठाकुर का पिक्चर को कुछ दिन पहले मालदा में आग लगाया है लोग। बंगाल का जो संस्कृति और जो कल्चर ये तो ये लोग खत्म कर दिया। और अभी बंगाल का मेन जो मुद्दा है नारी सुरक्षा, नारी सम्मान, कन्या सुरक्षा, उसको चाहिए इसका ठीक उसको चाहिए था पोर्टल चालू करने के लिए। जो कन्या अनसेफ महसूस कर रहा है, जो नारी आपका सम्मान हानि के लिए उन्होंने कुछ उनका पास सबूत है, उसको लिए पोर्टल चालू करने था चाहिए था। ये बंगाल प्राइड खत्म हो गया। बंगाल में जब माता, दीदी, बहन, बेटी सुरक्षित रहेगा तभी बंगाल में बंगाल प्राइड ऊंचा रहेगा। आरजीकर का इंसिडेंट से लेकर दुर्गापुर आईक्यू सिटी प्राइवेट मेडिकल कॉलेज में जिस तरीके से हरकत हुआ है हमारी बहन और बेटी के साथ, इसका बाद ये लोग का ये सब नहीं चलेगा। এটা ভয় থেকেই মুখ্যমন্ত্রী এবং তার দল করছেন। কারণ দেখুন আজকে আমার হিউম্যান মেন্টালিটিতে যেটা মনে হয়, মানসিকতায়, যে আমি যদি বিশাল ভালো পড়াশুনো করি পরীক্ষার আগে, আমি কিন্তু খুব একটা চিন্তা করব না যে আমার আরেকজন যে আছে তার সে পড়াশুনো করেছে কি আমার তাকে আটকাতে হবে, সেটা হয় না। মুখ্যমন্ত্রী যদি 14.5 বছর বাংলার মানুষের জন্য কাজ করতেন তাহলে আজকে বিজেপির বিরোধী দলনেতা বা আমাদের মতো বিধায়কদের আটকানোর হতো না, মানে চেষ্টা করতেন না।
কিন্তু আমরা বারবারই দেখছি আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই, কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিউর, এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখছে, এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিত নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। 2026 নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ লঞ্চ করবেন। গোটা বিশ্বজুড়ে বাঙালিদের কাছে উনি আহ্বান জানিয়েছেন যে বাংলা বিরোধী যে কাজকর্ম চলছে তার বিরুদ্ধেই সমস্ত মানুষজন নামবে, যারা ডিজিটালি সাউন্ড, ডিজিটাল ক্রিয়েটার যারা আছে। এখন কি যুবরাজ অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি রাস্তায় নেমে কাজ করা বন্ধ করে দিলেন যে ডিজিটালি এখন শুরু করতে হলো? আর ডিজিটালি করুন বা আপনি অ্যাকচুয়ালি করুন রাস্তায় নেমে, পৃথিবীর বাঙালিরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গকে যদি 200 বছর কেউ পিছিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনার সরকার, অভিষেক ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। আপনারা বাঙালির যে গর্ব ছিল শিক্ষা, বাঙালির যে গর্ব ছিল ইন্ডাস্ট্রি, চাকরি, মাথা উঁচু করে বাঁচা, আপনারা সেই বাঙালির যে অস্তিত্ব সেটাকে শেষ করে দিয়েছেন এবং 1000 টাকায় বাঙালিকে ভিখিরি বানিয়ে দিয়েছেন। আমরা ভাতার প্রতিবাদ করি না, কিন্তু এই 1000 টাকার ভাতার সাথে যদি আপনি যে কথা দিয়েছিলেন ইন্ডাস্ট্রি আনবেন, 2011-র পরেই আপনি টাটাকে তাড়িয়ে দিয়ে যেটা বললেন সেটা যদি করতেন, আমার মনে হয় আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আপনি ডিজিটালি করুন, আপনারা কোটি কোটি টাকা খরচা করবেন, আমরা সেটা জানি, কিন্তু ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাঙালিরা বুঝে গেছে যে তৃণমূল কিন্তু পশ্চিমবঙ্গে ভালো চায় না, এবং 2026-এ বিজেপি সরকারই আসবে। শোভন চট্টোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র, তিনি পাহাড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন। অবশ্যই সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, 2 ঘন্টা কথাবার্তা হয়। মানে ভোটের আগে নতুন কোন ইঙ্গিত, মেয়র পদ ফিরে পাবেন এরকম একটা চর্চা শুরু হয়েছে। আমি জানি না, আমার এখানে কিছু বলা উচিত নয়। তিনি তো তৃণমূল পার্টি থেকে এসেছেন, সুতরাং সৌজন্য সাক্ষাৎকার হতেও পারে, এবং উনি তো বিজেপি পার্টি কোনোদিন ছেড়ে যাননি, সেইভাবে তো উনি কোনোদিন বিজেপি পার্টির ছেড়ে দিয়ে তৃণমূলের পতাকা ধরেছেন বলে আমার মনে হয় না। এ বিষয়ে আমার মনে হয় আমার মন্তব্য করা উচিত নয়। মানুষ যে কোনো সময়তেই দেখা করতেই পারে, তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিসের জন্য ক্ষমা চাইবো বলুন? আমরা বলেছি ধর্ষণ হয়েছে, এখন কি হয়েছে এক্স্যাক্টলি সেটা তো পুলিশ বলতে পারবে, সেটা এখনো সামনে নেই। গণধর্ষণ নিয়ে যদি ধর্ষণ হয় তাহলে কি সেটা বলছেন অ্যালাউড? ডোমেস্টিক রেপ বলা হয়, স্বামী স্ত্রীর মধ্যেও যদি জোর করে ফিজিক্যাল রিলেশন বানানো হয় সেটাও কিন্তু এক ধরনের ধর্ষণ। সুতরাং কুণাল বাবু যদি বলেন যে আমরা ধর্ষণ, গণধর্ষণ বলেছি, ধর্ষণ কেন বলিনি, তার জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে বলতে হবে এটা অত্যন্ত ইম্যাচিউর এবং ওনার চাইল্ডিশ একটা স্টেটমেন্ট। তৃণমূল পার্টির স্পোক্স পার্সনের কাছ থেকে আমরা এরকম স্টেটমেন্ট আশা করি না। এবং আমাদের রাজ্যে আমরা বলছি যে ধর্ষণ না গণধর্ষণ, সেটা নিয়ে আমরা তর্ক যদি করি, প্রথম কথা হচ্ছে ধর্ষণ হবে কেন? আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটা মানুষেরও ধর্ষণ হবে কেন? বিচার হবে না কেন? একটাতেও কনভিকশন রেট আমরা দেখতে পাচ্ছি না কেন? এটা হচ্ছে প্রশ্ন। ধর্ষণ হয়েছে না গণধর্ষণ হয়েছে সেটা কিন্তু প্রশ্ন নয়। কেন্দ্র করে আমরা দেখলাম মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে এটা মেয়েটি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে এবং পুরোপুরি জঙ্গলে জঙ্গলে পুলিশ রাখা যায় না, এটা নিয়ে কি বলছেন? অবশ্যই জঙ্গলে পুলিশ পেট্রোলিং হবে। আজকে একটা প্রাইভেট মেডিকেল কলেজ, যারা নিট পরীক্ষা দিয়ে সারা ভারতবর্ষ থেকে মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা এই কলেজে ভর্তি হচ্ছে, আর সেই কলেজের সামনে রাস্তাতে অন্ধকার, গুটগুটে অন্ধকার,
সিসিটিভি ক্যামেরা নেই, 500 মিটার দূরে একটা জঙ্গল যেখানে অনৈতিক কাজকর্ম হয়, পুলিশ দেখবেন না? পুলিশ রয়েছে কিসের জন্য? হ্যাঁ, পুলিশ মমতা ব্যানার্জির আমলে রয়েছেন তোলাবাজি করার জন্য, গরুর গাড়ি থেকে টাকা আদায় করার জন্য, গোষ্ঠীকন্দল মেটানোর জন্য, আর মমতা ব্যানার্জির পরিবারকে সিকিউরিটি দেওয়ার জন্য। এখন ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি যে পুলিশের এটাই কাজ। আমরা এখনো বলবো যে পুলিশের কাজ ছিল ওই জঙ্গলটাকে দেখা, ওই জঙ্গলে কোনো লাইট নেই, ওই জঙ্গল পেরিয়ে ছেলে মেয়েদের যেতে হয় খাবার আনতে। সুতরাং এই সম্পূর্ণ দায়বদ্ধতা মুখ্যমন্ত্রী এবং তার সরকারের এবং তার পুলিশের। এই ইস্যুকে কেন্দ্র করে বেঙ্গল লিবার্টি সাক্ষাৎকারে তিনি মানে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি গালি করেছেন এমএলএ বিধায়কের এই ভাষা, আপনি কি বলছেন? এটাই তো তাদের মা মমতা শিখিয়েছেন। আজকে ভাষা সন্ত্রাস আমরা যেটা বলছি, এটাই তো মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দেন এই পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের মানুষকে। যে পশ্চিমবঙ্গের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, শরৎচন্দ্রকে দেখে আমরা বড় হই, সেখানে এই ধরনের ভাষা সন্ত্রাস মুখ্যমন্ত্রী করেন, তার মন্ত্রীরা করেন। সুতরাং তার বিধায়ক যে এই ধরনের ভাষা বলবেন এবং কিছু ব্রাউনি পয়েন্টস এর লোভে, এটাই তো স্বাভাবিক। উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী যখন ত্রাণ নিয়ে গেছিলেন, ধূপগুড়ির ত্রাণ শিবির থেকে ওনার ত্রাণ ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? অভিযোগ ওখানের মানুষদের যে ওনার কাছে বেশ কিছু অভিযোগ তারা জানাতে এসেছিলেন, কিন্তু সুরেন্দ্রবাবু কথা না বলে শুধুমাত্র ত্রাণ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওখানের মানুষরা তাই বলছে। দেখুন, এই বিষয়টা আমি কমেন্ট করতে পারবো না, কারণ অনেক সময়তেই অন্য ধরনের স্টেটমেন্ট আমাদের কাছে আসে, অন্য ধরনের খবর, যেটা খুবই অদ্ভুত লাগছে। কারণ কি, কদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার যখন ত্রাণ দিতে গেছিলেন, তখন সেখানকার মানুষ কমপ্লেন করেছিল এই সরকারের এগেনস্টে যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না। আজকে যখন আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ত্রাণ দিতে গেলেন, তারা ত্রাণ ফেরত দিলেন, সেটা কি খুব স্বতঃস্ফূর্ত ভাবে ত্রাণ ফেরত দিলেন, নাকি লোকাল তৃণমূলের নেতার ভয়ে যে ত্রাণ যদি নিয়েছিস তাহলে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার তোর কিন্তু বন্ধ হয়ে যাবে, তোর কিন্তু ভোটার কার্ডে নাম থাকবে না? ইউজুয়ালি যেটা তৃণমূলের নেতা মন্ত্রীরা করে থাকে আমরা জানি আর কি। তো আবার সেই থ্রেট কালচার, তার জন্য আবার মানে ত্রাণ ফেরত দেওয়া হয়নি, তো এটা একটা বড় প্রশ্ন। এখানে মানে মেয়েদেরকে ঘরে ঢুকে যাওয়ার কথা বলা হচ্ছে, অত্যন্ত লজ্জার কথা। এবং আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল সরকারের আমলে মেয়েদের অবস্থা, সেটা আপনারাই বুঝে দেখুন। একদম অপরাধীদের জন্য রাত্রে খোলা, ধর্ষকদের জন্য সারা বাংলায় ছাড় আছে, আর মেয়েদের জন্য বাংলাতে ছাড় নেই। হ্যালো হ্যালো, পরে কথা বলবো। এই বক্তব্যের পরে যখন হাজরামণি চুচুড়ি ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব তারা যখন তারা যখন সেখানে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন, দেখা গেল চুচুড়ি ঘোষের সিআইএসএফ জওয়ানের সঙ্গে উর্দি পড়া সিআইএসএফ জওয়ান, তার সঙ্গে হাতাহাতি লেগে গেল কলকাতা পুলিশের একজন উর্দি পড়া একজন কনস্টেবলের বা একজন পুলিশ অফিসার। এটা কি কোনো ভদ্রতা? দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে ধর্ষকদের ছাড় দেওয়া হয়, খগেন মুর্মুর বলুন, মনোজ রায়ের বলুন, তার নিরাপত্তা বাহিনীকে মারা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে, রুদ্রনীলের নিরাপত্তা বাহিনীকে মারা হচ্ছে। মানে ধর্ষকদেরকে সুন্দর করে প্রোটেকশন দেওয়া হয়, তাদেরকে এসি ঘরে রেখে তাদেরকে গ্রেপ্তার করে এখন রেখে দেওয়া হয়েছে, 10 দিন 15 দিন পর দেখবেন ছেড়ে দেওয়া হয়েছে, যেমন ভাবে কসবা কাণ্ডে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বাংলায় সেনাবাহিনীর সম্মান নেই, সিআইএসএফ জওয়ানদের সম্মান নেই, বিরোধী পক্ষের সম্মান নেই, এবং তাদের কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে বড় কথা, একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের কোনো নিরাপত্তা নেই, লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। দেখুন, আমরা বাংলাভাষী, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলা ভাষাটা বুঝতে পারি, এবং উনি যে বক্তব্য দিয়েছেন সেটা সব জায়গায় দেখানো হোক, তাহলেই বোঝা যাবে। ওরা চেষ্টা করছে ভীষণভাবে মিডিয়ার গায়ের ওপর ফেলার, বিজেপির গায়ের ওপর ফেলার। তো যেটা উনি বলেছেন এটা প্রথম নয়, উনি বারে বারে বলেছেন, আরজিকর কাণ্ডেতেও বলেছেন যে রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করা উচিত, তার আগে বলেছেন লাভ অ্যাফেয়ার ছিল, হাসখালি কাণ্ডেও বলেছেন যে এটা ধর্ষণ কিনা দেখতে হবে, অন্য কিছু কিনা। তো এই ধরনের জিনিস উনি বলেই থাকেন। আজ এবারে একটু অন্যরকম ভাবে বলেছেন, আগের এরপরে দেখবেন বলবে বাইরে বেরোতে গেলে বোরখা ইউজ করবেন।
যেখানে 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 আমরা চিড়িয়া চলে রুদ্রদা বলছি এদিকে 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 যাও এদিকে যাও তুমি এদিকে যাও এদিকে যাও। উত্তরবঙ্গে আমরা দেখছি ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মুর ওপর আক্রমণ হয়েছে, তাহলে মানুষ কি কোথাও সুরক্ষিত না? তাহলে ভাবুন এই রাজ্যের আইন শৃঙ্খলা কতটা ভেঙে পড়েছে, যেখানে একজন জনপ্রতিনিধি ত্রাণ দিতে গেছেন সেখানে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আক্রমণ কারা করছে? যারা তৃণমূলের সাথে যুক্ত, তৃণমূলের লোক, আর করাচ্ছেটাকে ওপর নেতৃত্ব। আর তারা বলছে আমরা কিছু জানি না। যে ত্রাণ দিতে গিয়ে যদি মানুষকে এরকম বাধা এবং তাদের উপর রক্তাক্ত করতে হবে, আদিবাসী সমাজের মুখ খগেনদা, তাকে যদি এভাবে রক্তাক্ত হতে তাহলে এর থেকে লজ্জা দুর্ভাগ্যজনক কি হতে পারে? গোটা দেশ এটার জন্য লজ্জা জানাচ্ছে এবং ধিক্কার জানাচ্ছে যে মমতা সরকারের আমলে প্রতিদিন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। দুর্গাপুরে আমরা দেখছি নির্যাতিতার বাবা সিবিআই এর তদন্ত দাবি করছে, তাহলে রাজ্য পুলিশের ওপর কি আর একদমই ভরসা করা যায় না? দেখুন, যেখানে সিএম নিজে একজন মহিলা এবং মহিলা হয়ে উনি বলছেন রাত্রি 8টার পর বেরোনো যাবে না, রাত্রি 8টার পর বেরোনো যাবে না মহিলাদের, তাতেই তো বোঝা যাচ্ছে রাজ্যটা কতটা সুরক্ষিত মহিলাদের জন্য। তাই জন্য পুলিশের ওপর ভরসা নেই মানুষের, কারণ পুলিশ তো এখানে সঠিক তদন্ত করে না। এর আগে আরজিকর দেখেছি, আরজিকরের সবাই প্রমাণ লোপাট করিয়েছে এই পুলিশ। তাহলে সেখানে নির্যাতিতার বাবা যেটা করছেন দাবি, সেটা একদম সঠিক করছেন, কারণ সিবিআই ছাড়া তো আর মানুষের কাছে আর কোনো আশা নেই। নাহলে তো এইভাবেই তো আরজিকর যেরকম ধামাচাপা পড়ে গেছে, এটাও ধামাচাপা পড়বে। তাই জন্য সিবিআই তদন্ত তারা দাবি করছে। এই নিয়ে যখনই মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়ছেন তখনই বলছেন যে পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমাকে নয়। আসলে রাজ্যটা তো চালাচ্ছে পুলিশ, পুলিশ মন্ত্রী উনি, এবং পুলিশের যত কর্মকাণ্ড সমস্ত তো উনি সব ঠিক করে দিচ্ছে না। যে পুলিশ এখানে নিরুপায়, পুলিশকে তো পুরো একদম কাঠপুতলির মতো পরিচালনা করছে মমতা ব্যানার্জি। যদি পুলিশ মন্ত্রী নিজে বলছেন 8টার পরে বেরোবে না মহিলারা, তাহলে মুখ্যমন্ত্রী দাবি করুক যে এটা তো পুরো অসুরক্ষিত মহিলাদের জন্য, এবং উনি তো নিজে একজন মহিলা। তাহলে উনি কি 8টার ভেতরে ঘরে ঢুকছেন যে উনি মহিলাদেরকে বলছেন যে 8টার ভেতরে বাড়িতে ঢোকো? কুণাল ঘোষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রায় সকলেই বাইরের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তুলনা করছেন, বাইরের রাজ্যের ধর্ষণের সাথে আমাদের রাজ্যের ধর্ষণ কাজের সাথে তুলনা করছেন। এভাবে কি নিজের কাজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন? আমি কি বলি বলুন তো, এই কুণাল ঘোষকে আর আমাদের মুখ্যমন্ত্রীকে, অন্য রাজ্যে এটা যদি ইউপির মডেলে এটা একটা হয়েছিল না, এনকাউন্টার করে দেয়, এখানে কি করে দোষীদেরকে চাপায়, কারণ এটা তৃণমূলের সাথে যুক্ত। এখানেও যারা ধরা পড়ছে তারা তৃণমূলের সাথে যুক্ত, এবং মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ প্রশাসন পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবং যখন ধরা পড়ে যায় তখন বলছে পুলিশকে জিজ্ঞাসা করো। কেন? পুলিশের কাছেই তো মানুষ যায়, অনেকগুলো তো এইভাবেই তো পুলিশ রিপোর্ট নেয় না। অনেক সময় আমরা দেখেছি অনেক নির্যাতিতা এরকম রয়েছে রাজ্যের মধ্যে, যাদের পুলিশ এফআইআর নেয় না, তাদেরকে অনেক হেনস্থা হতে হয়েছে পুলিশের জন্য। আমরা দেখছি যে বিজেপি কর্মী ইন্দাসে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং গ্রেফতার হয়েছে তাপস বাগচি, সে তৃণমূলেরই একজন নেতা। যারাই জড়িত থাকে, যে কোনো দুর্নীতি, যে কোনো ধর্ষণ, সেখানে তৃণমূলের হাত থাকে। এবং ধর্ষকরা আজকে বুঝে গেছে আমরা যদি তৃণমূল করি তাহলে আমরা বেঁচে যাব, তাই জন্য তারা খুলে বেড়াচ্ছে। আজকে আপনি দেখুন কামদুনি, হাঁসখালি, পরপর হাওড়া থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে কসবাজে পরপর বলুন তো কি হচ্ছে। যারাই ধরা পড়ছে তারাই তৃণমূলের সাথে যুক্ত। আমরা তো চাইছি এই যে সরকার, এরা ধর্ষকদের সমর্থন করে, তোলাবাজদের সমর্থন করে, চোরদের, দুর্নীতিবাজদের সমর্থন করে। এই সরকারের পরিবর্তনের দরকার, নারী সুরক্ষা দরকার, তাদের বিজেপি দরকার। যদি মনে করে থাকেন এখানে যত মানুষ রয়েছে, এই তো হচ্ছে পুলিশের এমন, এরা তদন্ত করে, এমন তারা এফআইআর করে যে মানুষ ধরা পেয়ে যাচ্ছে। তাহলেই তো বোঝা যাচ্ছে মানুষের বিশ্বাস নেই পুলিশের উপর, তাই জন্য মানুষ সিবিআই দাবি করে। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে আমি তো প্রথমেই বললাম রাজ্যের আইন শৃঙ্খলা পুরো ভেঙে গেছে, এবং সেটাকে কন্ট্রোল করছে কে? পুলিশ মন্ত্রী স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো যেদিকে রাজ্য এগোচ্ছে সেদিকে তো অবশ্যই রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। বাকি আইন আইনের মধ্যে চলবে, যেটা ওনারা মনে করবেন, যেটা আইন মনে হবে সেটাই হবে। এবং রাজ্যের পরিস্থিতি একদম ভালো নয়, দিকে দিকে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, লুটপাট, মানে ধর্ষক খুনিরা সবাই খুলেআম বেরোচ্ছে, কারণ তাদের ওপরে কাদের হাত থাকে? তৃণমূলের হাত থাকে। তাই মানুষও তো চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক, কারণ আইন শৃঙ্খলার এখানে কোনো শাসন নেই। তাই জন্য আমাদের শরীরে সৃষ্টি করে দিয়েছে, খুব সহজ সরল মানুষ আমরা, কিন্তু আজ আর সহজ সরল হবো না। আজ আমাদের ইয়াং জেনারেশন গুলো বুঝতে পেরেছে যে দেখুন, আপনারা জানেন গত 6 অক্টোবর আজকে উত্তর মালদার মাননীয় আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মু
তিনি আর উত্তরবঙ্গে যখন বন্যায় কবলিত মানুষদের তিনি ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন, আর সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা তিনি আক্রান্ত হন। আর শুধু তিনি আক্রান্ত হননি, তার সাথে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়। সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক। আর এইভাবে তৃণমূলেরা আদিবাসীদেরকে ভয় দেখাতে চাইছে যে আজকে খগেন মুর্মুকে আক্রমণ করে আদিবাসীদেরকে ভয় দেখানো যাবে না। কারণ মমতা ব্যানার্জি জেনে গেছে যে আজকে যত আদিবাসী সমাজ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলছে, কিন্তু তাদেরকে ভয় দেখানোর জন্য আজকে সংসদের এই রকম তারা ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এই রকম তার উপরে যারা নারকীয় ঘটনা ঘটিয়েছে এবং তার সঙ্গে যারা দেখুন বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসী যারা মেয়েদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, কোথাও খুন করার চেষ্টা করা হচ্ছে, আর তার প্রতিবাদে আজকে আমাদের এই অভিযান, এই মিছিল। আমরা এই মিছিল থেকে আমরা জানাতে চাই আজকে যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নাহলে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। কে দিদি বলছে? দিদি কখনো আদিবাসীর পাশে নেই। আজকে তিনি আমাদের ললিপপ দেখান, আদিবাসীদের জন্য এই করছেন সেই করছেন, বাড়ি বানাচ্ছেন, ঘর বানাচ্ছেন, পয়সা দিচ্ছেন, শুধু মেলা খেলা করছে, মেলায় শুধু জড়ো করছেন, আর কিছু আদিবাসীর সার্বিক উন্নয়ন কিছু করছে না। সার্বিক উন্নয়ন যদি কেউ করে থাকে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর আদিবাসীদেরকে যদি কেউ সম্মান দিয়ে থাকে আজকে ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন, যেটা শ্রেষ্ঠ পদ, সেটা রাষ্ট্রপতি। আজকে জানেন সাঁওতাল সম্প্রদায় থেকে আজকে যেটা সংরক্ষিত পদ নয়, কিন্তু সেখানে তিনি ভারতীয় জনতা পার্টি আজকে মোদীজি আজকে দ্রৌপদী মুর্মুকে বসিয়েছেন। শুধু তাই নয়, আজকে যে সাংসদ আক্রান্ত হয়েছেন মালদা উত্তরের সাংসদ, তিনি আজকে একটা সংরক্ষিত পদ নয়, অসংরক্ষিত পদ থেকে তাকে সাংসদ করা হয়েছে। সেটাই বিজেপি জানে, বিজেপি আদিবাসীদের যথেষ্ট সম্মান দিয়েছে, তাই আজকে বিজেপির সঙ্গে সমস্ত আদিবাসী সমাজ আজকে যাচ্ছে। তাই দিদির সেটা সহ্য হচ্ছে না, তাই ভয় দেখিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি যারা সমর্থন করছে আদিবাসীদেরকে, তাই আজকে এই ভয় করে না ভারতীয় জনতা পার্টি সমর্থিত যারা আদিবাসী। ধন্যবাদ। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যেখানে সুরক্ষিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, পশ্চিমবঙ্গের সাধারণ মহিলা, আমাদেরও মেয়ে আছে, বাচ্চা আছে, আমরা জানি না পশ্চিমবঙ্গে আর কতদিন এই আমাদের উপরে এসে উপস্থিত হয়। তাই জন্য আমরা আজকে কলকাতার রাজপথ। অবশ্যই অবশ্যই মুখ্যমন্ত্রী পেয়েছিলেন একজন আদিবাসী, যখন একটা বড় পদের জন্য, রাষ্ট্রপতি পদের জন্য নমিনেট হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর ভূমিকা তখন কি ছিল আমরা সবাই জানি। একজন রাষ্ট্রপতির পদপ্রার্থী একজন যখন এইরকম পিছিয়ে পড়া একটা প্রজাতির মানুষ যখন প্রতিনিধিত্ব করছে, তার গর্ব হওয়া উচিত ছিল। তিনি সেটা না করে তাকে কি করে হারানো যায় সেটা করে প্রমাণ করেছিলেন যে আদিবাসীদের তিনি কতটা ভালোবাসেন। আজকের প্রশ্ন তো তার উপরে আরো বেশি মোহর লাগিয়ে দিয়েছেন। তিনি বারংবার করেছেন, ওনার গতিবিধি দিয়ে উনি প্রমাণ করেছেন, আমরা বলার কেউ না।